সকাল সকাল মুড অফ হয়ে আছে ঐশ্বর্যের। যেই ছেলে 10টার আগে ঘুম থেকে উঠতে পারে না, সেখানে আজ ভোর 5:30টায় উঠে বসে আছে। কাছের দেয়ালের কাছে দাঁড়ালো। বাইরেটা স্পষ্ট দেখা যাচ্ছে, তুষারপাত হচ্ছে। এই মনোরম পরিবেশ যে কারো মন ভালো করে দিতে পারত, কিন্তু বিষাদের ন্যায় কাজ করছে ঐশ্বর্যের কাছে। কাল রাতে শহীদ কল করেছে ঐশ্বর্যকে। হ্যালো। হ্যাঁ বলুন। ঐশ্বর্য কেমন আছো? আমি ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তুমি ফিরবে কবে? ঐশ্বর্য কখনই ফিরতে চায় না সেই বাড়িতে, তো কখনোই না যেখানে তার মায়ের জায়গায় অন্য একজন বসে আছে। আপনি যেদিন মিসেস মহিলাকে বাড়ি থেকে বের করে দিবেন সেদিন ফিরব। ঐশ্বর্যের কথায় ভীষণ অবাক হলেন। ঐশ্বর্য আজও সেসব কথা ধরে বসে আছে। ঐশ্বর্য কী সব বলছো? উনি তোমার মা হন। সরি টু সে, কী বললেন আপনি? উনি তোমার মা। আমার মা মনিকা চৌধুরী। আশা করি আপনি মনে রেখেছেন, না কি নামটাও ভুলে গিয়েছেন? ঐশ্বর্য এসব তোমাকে রাজেশ বলেছে তাই না? একদম না। আঙ্কেল কখনো আপনার সম্পর্কে বা আপনার ওয়াইফকে নিয়ে কিছুই বলেনি। শহীদ গম্ভীর স্বরে আওড়ালো। তাহলে এখনও চৌধুরী নিয়ে ঘুরছো কেন? কারণ এটা আমার মাম্মার নামের অংশ। সো প্লিজ আপনি আমাকে কিছু বলতে আসবেন না। ঐশ্বর্য, এবার তুমি সত্যি বাড়াবাড়ি করছো। ঐশ্বর্য রাগে ফোন কেটে দিল। নিজের চুল খামচে ধরে সে। তার লাইফটা এত কমপ্লিকেটেড কেন? ঐশ্বর্য সেই রাতে আর ঘুমাতে পারল না। উৎসা প্রায় 2টো পর্যন্ত পড়াশোনা করেছে। 10টা থেকে তার ক্লাস। উৎসা এখানে আসার পর থেকেই লেটে গিয়েছে। আজকে মোটর লেট করতে চায় না সে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। বাইরে বেরিয়ে এসে দেখে মিস মুনা এখনও আসেনি। হতাশ হলো উৎসা। তার প্রচুর খিদে পেয়েছে, কিন্তু কেউ তো নেই। এখন কি করবে? উৎসা গুটি গুটি পায়ে কিচেনে গেল। ফ্রিজ থেকে দুধ বের করে গরম বসায়। 2টো ডিমও নিল। ডিমগুলো সিদ্ধ বসালো। তার মধ্যে ফটাফট বেডের জেল মাখিয়ে প্লেটে তুলে জুস বের করে গ্লাসে ঢেলে নিল। একে একে সব কিছু ডাইনিং টেবিলে নিয়ে গিয়ে সাজিয়ে রাখে। উৎসাহ যত যাই হোক নিজের জন্য খাবার বানাচ্ছে, তাতে আরেকজনেরটা বানাতে পারবে না। উৎসাহ নয়, এর মধ্যে মানবতা একটু বেশি। তাই তো অসভ্য রিক চৌধুরীর জন্য খাবার বানিয়েছে। উৎসাহ যথাসময়ে খেতে বসলো। তার পূর্বে ঐশ্বর্যের রুমে একবার নক করে গেল। 5 মিনিট পার হলো, কিন্তু ঐশ্বর্য এলো না। অবশ্য রুমের ডোর খোলাই ছিল। উৎসাহ তবুও বাইরে থেকে একবার ডেকেছিল। উৎসাহ খাওয়া শেষ করে আবারও খাবারগুলো গুছিয়ে রেখে ঐশ্বর্যের রুমে দেখে এগিয়ে গেল। এই যে অসভ্য রিক চৌধুরী, আপনাকে খেতে ডেকেছিলাম। ভাগ্য ভালো আমি আপনার জন্য রান্না করেছি। ঐশ্বর্য বের হলো না। উৎসাহ এবার দরজা খানিকটা ধাক্কা দিয়ে দেখার চেষ্টা করলো ঐশ্বর্য কী করছে। আচ্ছা, সে কি ঘুমাচ্ছে? রুম পুরো অন্ধকারে ডুবে আছে। উৎসাহ আশেপাশে তাকিয়ে অনুসন্ধান চালায় ঐশ্বর্যকে পাওয়ার উদ্দেশ্যে। আচমকা হাতে টান পড়ে। আতকে ওঠে উৎসাহ। এই! ততক্ষণাৎ উৎসার অবস্থান হয় দেয়ালের সাথে। কেউ তাকে চেপে ধরেছে। ওহ, কেউ বললে ভুল হবে, ঐশ্বর্য তাকে চেপে ধরেছে। অসভ্য রিক চৌধুরী, ছাড়ুন আমায়। কি করছেন? ক্যান আই কিস ইউ রোজ? উৎসাহ দোহাতে ঐশ্বর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। হোয়াটস রং উইথ ইউ? আমাকে কি আপনার কলগাল মনে হয়? যখন তখন আজে বাজে বিহেভ করেন। ঐশ্বর্য ফিসলে আসে। আবারও উৎসার কাছাকাছি এসে দাঁড়ালো। রোজ, মাঝে মাঝে তোমাকে বাইট করতে মন চায়। উৎসাহ ঐশ্বর্যের থেকে ছাড়া পেতে চায়। লোকটা এতটা অসভ্য হবে তার ধারণা ছিল না। ছি, আপনার এত অধপতন। ঐশ্বর্য 2 পা পিছিয়ে এসে একদম কাছাকাছি দাঁড়ালো উৎসার। এতটাই কাছে যে উৎসাহ তার নিঃশ্বাসের শব্দে শিউরে উঠছে। ইউনো, তোমাকে দেখলে হুঁশ হারিয়ে ফেলি। টাচ করতে মন চায়। উৎসাহ অস্ফুট স্বরে বলল। আপনার বাজে কথা বন্ধ করুন। এসব গার্লফ্রেন্ডকে বলুন। ঐশ্বর্য কণ্ঠ খাদে নামিয়ে আওড়ালো। গার্লফ্রেন্ডকে কেন? তুমি তো ওয়াইফ। উৎসাহ তাচ্ছিল্য করে বলে। আমি আপনার কেউ না। আর আমার বয়ফ্রেন্ড আছে, ব্যঞ্জন, ভুলে গেছেন? ঐশ্বর্যের মুখের ভাবান্তর বদলে গেল। দাঁতে দাঁত পিষে ফিসলে হাসে। এদিক সেদিক মাথা দুলিয়ে উৎসাহ থেকে সরে দাঁড়ালো। আচমকা উৎসাহ নিজের কান চেপে ধরে। ছোট্ট কাছের টেবিল তুলে আছাড় মেরে ফেলল ঐশ্বর্য। কাজগুলো টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল চারিদিকেই। উৎসাহ ভয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে ঐশ্বর্যের হাত পা রীতিমতো রাগে কাঁপছে। কলেজ ক্যাম্পাসে বসে আছে উৎসাহ। ওর সাথে আছে ব্যঞ্জন আর সিরাত। ব্যঞ্জন উৎসার কথা শুনে পেট চেপে হাসি থামানোর চেষ্টা করছে। ঐশ্বর্য উৎসার সাথে কি করছে সব কিছু বলেছে দুজনকে। সিরাত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তার এতটুকু বোঝা হয়ে গেছে ঐশ্বর্য রিক চৌধুরী উৎসাকে ভালোবাসে। আচ্ছা উৎসাহ, একটা কথা বল, ঐশ্বর্য তোকে কীভাবে চেনে? উৎসাহ চমকে ওঠে।
এখন কি বলবে? সত্যি তো সে কখনো ওদের বলেনি ঐশ্বর্য কি হয় তার। ব্যঞ্জন সিরাতকে সমর্থন করে বলে, হ্যাঁ ঐশ্বর্য কে? উৎসাহ লম্বা নিঃশ্বাস টেনে বলে, ঐশ্বর্য রিক চৌধুরী আমার মামাতো ভাই। ব্যঞ্জন সিরাত দুজনে চমকে ওঠে। হোয়াট? উনি আমার মামাতো ভাই। আমার বয়স যখন মাত্র 12 বছর তখন ঐশ্বর্যের সাথে বিয়ে হয়। আসলে মামা চেয়েছিলেন আমাদের বিয়ে হোক। আমার বরাবরই ঐশ্বর্য ভাইয়াকে ভালো লাগতো। ছোট ছিলাম, ভীষণভাবে ঐশ্বর্য ভাইয়াকে পছন্দ করতাম। তখন আমি ভালোবাসায় এসব বুঝতাম না, শুধু জানতাম আমার ঐশ্বর্য ভাইয়া। কিন্তু হঠাৎ একদিন লাল শাড়ি পরিয়ে মা বলেছিল ঐশ্বর্য ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। সবাই বলেছিল এখন থেকে আমি ঐশ্বর্য ভাইয়ের সঙ্গে থাকবো। আমি এতটা খুশি কখনো হইনি, কিন্তু আমার মন তখনই ভেঙে গেল যখন ঐশ্বর্য ভাইয়া সবার সামনে আমাকে ফেলে চলে গেল। সে যে জার্মানি এসেছে আর কখনো ফেরেনি, সবার সঙ্গে সম্পর্ক রাখলেও কখনো আমার সঙ্গে কথা হয়নি। আর মনে অভিমান হয়েছিল, তবে তা মুহূর্তে উবে গেল ঐশ্বর্য ভাইয়ার এমন আচরণে। উৎসাহ থামলো। ব্যঞ্জন আর সিরাত ওর দিকে তাকিয়ে আছে। ব্যঞ্জন আশ্চর্য হয়ে বলল, ও মাই গুডনেস, এটা তো বাচ্চাকালের লাভ স্টোরি। সিরাত কপালে হাত রেখে বলে, তার মানে উৎসাহ ম্যারিড? উৎসাহ ধমকের সুরে বলল, জি না, আমি বিবাহিত নই। আর না মানি। আর ব্যঞ্জন প্লিজ এটাকে লাভ স্টোরি বলা বন্ধ কর। এটা ছোটোবেলার ভালো লাগা ছিল ব্যাস। ব্যঞ্জন শব্দ করে হেসে উঠল। সিস্টার, তোর জন্যই তোর হাজব্যান্ড এত প্যানিক করে, আর তুই কি না মাঝখান থেকে আমাকে বয়ফ্রেন্ড বানিয়ে ফেললি? হাই গাইস। মেইলি কণ্ঠস্বর শুনে সবাই ঘুরে তাকালো। কেয়া দাঁড়িয়ে আছে। কেয়াকে দেখে ভ্রু কুঁচকে নেয় উৎসাহ। কে আপু তুমি এখানে? কেয়া এগিয়ে এলো, এসে উৎসার গাল টেনে বলে, সো কিউট। উৎসাহ কিছুটা বিব্রত বোধ করলো। যখন তখন কেয়া তার গাল টেনে দেয়। আচ্ছা, নিজের বয়ফ্রেন্ডের গাল কেন টানে না? কিউট গার্ল, লেটস গো সবাই, তোমার জন্য ওয়েট করছে। উৎসাহ জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। তার জন্য আবার কে অপেক্ষা করছে? আমার জন্য ওয়েট করছে কে? চলো না, তারপর দেখতে পাবে। কেয়া এক প্রকার উৎসাহকে টেনে বাইরে নিয়ে গেল। উৎসাহ বাইরে যেতেই সুদর্শন পুরুষকে দেখতে পেল। গাড়ির ডিস্কের ওপর পা ঝুলিয়ে বসে আছে, আইপ্যাড নিয়ে কিছু দেখছে। ওর পাশে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার এখানে কেন? আমাকে নজরবন্দি করছেন? ঐশ্বর্য মুখ তুলে তাকায়। ঐশ্বর্যকে দেখে ভুবন বলনা হাসি টেনে বলে, উপস সুইট হার্ট। ঐশ্বর্যের এই হুটহাট পরিবর্তনে ভয় পায় উৎসাহ। ব্যঞ্জন হেসে কুটি কুটি অবস্থা। তোমাকে নজরবন্দি নয়, বাহুবন্দি করবো রোজ। উৎসাহ নাক ছিটকে বলে, শাট আপ, আপনার এই ইউজলেস কথাবার্তা বন্ধ করুন। ঐশ্বর্য নাটকীয় ভঙ্গিতে বলে, ইটস হার্ড ডিয়ার, তুমি আমার ওয়াইফ। উৎসাহ চরম পর্যায়ে রেগে গেল। এক প্রকার তাতে দাঁত চেপে হিসিয়ে বলল, বিয়ের রেজিস্ট্রেশন পেপার আছে, কাবিন নামা আছে, কেউ জানে বিয়ের কথা? আপনি আমার কেউ নশ্বরিক চৌধুরী, এটা ভালো করে বোঝে নিন। উৎসাহ কথাটা বলে ব্যঞ্জনের দিকে এগিয়ে গিয়ে বলল, লুক, ও আমার বয়ফ্রেন্ড, বুঝতে পেরেছেন? ঐশ্বর্য গাড়ির ওপর থেকে নেমে উৎসার কাছাকাছি গিয়ে ওর গাল চেপে ধরে। স্টুপিড রোজ। উৎসাহ কিছু বুঝলো না, তবে গালে ক্ষীণ ব্যথা অনুভব করলো। ছাড়ুন আমায়, অশুভ রিক চৌধুরী, ছাড়ুন। আমার সাথে এমন অশুভতম করতে পারেন না। ঐশ্বর্য ক্রূর হাসলো। অশুভ বলে তো অশুভতম করছি। জিসান। ঐশ্বর্য জিসানের দিকে গাড়ির চাবি ছুড়ে দিল। জিসান ক্যাচ করে নেয়। উৎসাকে এক প্রকার জোর করেই গাড়িতে তোলে ঐশ্বর্য। উৎসাহ ছটফট করছে, তাতে মেজাজ খারাপ হয় ঐশ্বর্যের। উৎসাহ স্কার্ফ টেনে ওর হাত দুটো বেঁধে দেয়। উৎসাহ চেঁচিয়ে উঠল, জিসান ভাইয়া প্লিজ, আপনি অন্তত গাড়িটা থামান, আমার কিন্তু সব সহ্য হচ্ছে না মোটেও। কেয়া উৎসাহের চিৎকার শুনে ঘাবড়ে গেল। রিক প্লিজ, কি করতে চাইছিস তুই? ওকে ছাড়, ব্যথা পাচ্ছে। ঐশ্বর্য ছাড়লো না, বরং চেপে ধরে রাখলো উৎসাহকে। মিনিট 10 পর কোর্টে এসে পৌঁছেছে ঐশ্বর্য। জিসানের কিছু কথা বলে নেয়। জিসান ঐশ্বর্যের কথা শুনে চমকে ওঠে, কিন্তু পরক্ষণে কি একটা ভেবে ভেতরে গেল। উৎসাহ ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু ঐশ্বর্য ছাড়েনি। 5 মিনিট পরে জিসান বেরিয়ে এলো। ঐশ্বর্যকে কিছু বলল। ঐশ্বর্য অধর পাকিয়ে হাসলো। এবার উৎসাহকে টেনে নামালো। ছাড়ুন আমাকে প্লিজ। ঐশ্বর্য তো শুনলই না, উৎসাহকে নিয়ে ভিতরে প্রবেশ করলো। সামনে দাঁড়িয়ে আছে উকিল সাহেব। উৎসাহ আটকে ওঠে। কি করতে চাইছে ঐশ্বর্য? নিজের সামনে বিয়ের রেজিস্ট্রি পেপার দেখে চোখ মুখ শক্ত করে নেয়। উৎসাহ ঐশ্বর্যের দিকে কড়া চোখে তাকালো। আপনার এই ইচ্ছে কখনো পূরণ করব না। আই সোয়ার, তুমি সাইন না করলে আমি ঠিক কী করতে পারি? ঐশ্বর্যের কথায় মাদকতা মেশানো। উৎসাহ পালাতে চেয়েও পারল না। ঐশ্বর্য এক প্রকার জাপটে জড়িয়ে আছে তাকে। ঐশ্বর্য ফোন বের করে উৎসাহকে দেখালো। এটা দেখো। উৎসাহ ফোনের দিকে তাকিয়ে একটা ভিডিও দেখতে পেল। ভিডিও দেখা মাত্র স্তব্ধ হয়ে যায়। এটা লাল রঙের একটি গাউন পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে উৎসাহ। নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছে তার। ঐশ্বর্য এত খারাপ কি করে হতে পারে?
নিজেকে দেখে প্রচণ্ড রাগ হচ্ছে উৎসার। পুরো রুমে গোলাপ ফুলে সাজানো হয়েছে। উৎসা যেন রানী। এত এত ফুলের ভিড়ে আস্ত একটি লাল গোলাপ। কিছুক্ষণ আগে কিয়া এখানে এসে উৎসাকে রেখে গিয়েছে। কিয়ার উপর অভিমান জন্মেছে উৎসার। দরজার কাছে এসে থমকে গেল ঐশ্বর্য। এত ফুলের ভিড়ে আস্ত একটি লাল গোলাপ ফুলকে অপূর্ব লাগছে তার চোখে। ঐশ্বর্য এগিয়ে গেল। আজ তার এগিয়ে যাওয়ার গতি খুবই ধীরে। এক পা দু পা করে নিজ ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে। উৎসা তাকিয়ে আছে নিরিমেষ। তার চোখ দুটো অনুভূতিহীন। ঐশ্বর্য ক্যাবিনেটের ওপর ফ্লাওয়ার ভাস থেকে লাল গোলাপের তোড়া নিল। প্রতিটি পাপড়ি ছিঁড়ে উৎসার উপর ছড়িয়ে চিট দিতে দিতে তার আশেপাশে ঘুরতে লাগে। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড অর, বাট সুইটহার্ট, দিস ইজ নট লাভ। উৎসা নিশ্চুপ। তার মধ্যে কোনো পরিবর্তন এলো না। ঐশ্বর্য মুচকে হাসে। উৎসা মিস করে গেল। ঐশ্বর্য সচরাচর এভাবে হাসে না। অদ্ভুত সুন্দর। ঐশ্বর্য পুরো ফুলের তোড়া উৎসর্গ করে উৎসাকে, অতপর হাত টেনে নিজের অতীব কাছে নিয়ে আসে। রোজ। ঐশ্বর্য ফিসফিসিয়ে উৎসাকে ডাকলো। উৎসা থমকে গেল ক্ষণকালের জন্য। তার মস্তিষ্ক জ্বলে ওঠে। কিছুটা অবাক করে দিয়ে ঐশ্বর্যকে সরিয়ে দেয়। ছোবেন না আমাকে, আমি আপনাকে ঘৃণা করি। ঐশ্বর্য হেসে ফেলল। বেবি, আজ আমাদের ফার্স্ট নাইট, তাই না? উৎসা দু পা পিছিয়ে গেল। ঐশ্বর্য তাতে রাগ করলো। তাই তো, দু কদম এগিয়ে গেল। ঐশ্বর্য, রিক চৌধুরী কখনো কারো বাধা মানে না সুইটহার্ট। উৎসা ঐশ্বর্যের বুকে ধাক্কা দিয়ে বলে, আপনি হলেন ক্যারেক্টারলেস, শেপলেস, ইউজলেস, ব্রেনলেস একটা মানুষ, যাকে আমি একটা সময় পছন্দ করতাম। ঐশ্বর্য উৎসার দু হাত পিছমোড়া করে চেপে ধরে। উফ, এভাবে বলে না। ছাড়ুন আমাকে। না ছাড়লে? আমি সত্যি ভাবতে পারছি না আপনি কতটা খারাপ। ভেবে নাও, আপনি আমার উপর অধিকার ফলাতে আসবেন না একদম। ভুলে যাবেন না আপনি আমাকে ফোর্স করছেন বিয়ে করতে। ঐশ্বর্য হু হু করে হেসে উঠল। ঐশ্বর্য সত্যি ফোর্স করছে উষাকে। ফোনের ভিডিও দেখে অন্তরাত্মা কেঁপে উঠল উৎসার। স্পষ্ট তার আর ঐশ্বর্যের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও। সেখানে ঐশ্বর্য উৎসের পুরো মুখশ্রীতে আবেশে ঠোঁট ছোঁয়াচ্ছে। উৎসাহ ক্ষণে ক্ষণে কেঁপে উঠল। তার ঘাড়ে গলায় চুমু দেয়। উৎসাহ এসব কিছু দেখে চোখ দুটো ঝাপসে হয়ে আসে। কিন্তু এতগুলো কখন হলো? অবশ্য ঐশ্বর্যের থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। আপনি আমাকে বাজেভাবে ছুঁয়েছেন, আপনার এত সাহস হলো কী করে? উৎসাহ রাগের মাথায় ঐশ্বর্যের কলা চেপে ধরে। ঐশ্বর্যের উৎসার গালে স্লাইড করে বলে, উফ, এত স্টুপিড হলে চলে? মানে মানে এটাই যে তুমি বড্ড স্টুপিড। কেন জানো? তোমাকে আমি যে ভিডিওটা দেখিয়েছি ওটা এআই দিয়ে বানানো। জাস্ট তোমার আর আমার ফেস বসিয়েছি, ব্যাস। তো তুমি তো এখানেই শেষ। আচ্ছা, একটা কথা বলো, তুমি ভয় পেয়েছিলে? উৎসা ইচ্ছা করছে ঐশ্বর্যকে ঠাটিয়ে থাপ্পড় বসাতে, কিন্তু নিজের ইচ্ছাকে থামিয়ে রেখে বলল, ক্যারেক্টারলেস মানুষ আপনি। আপনাকে দেখলেও আমার ভালোবাসতে ইচ্ছা করে। আই নো দ্যাট। উৎসা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। রাগে শরীর কাঁপছে তার। কাম। ঐশ্বর্য উৎসার হাত টেনে ধরে। উৎসা চিৎকার করে উঠল, ছাড়ুন আমায়, ছোবেন না আমাকে। ঐশ্বর্য ভাইয়া প্লিজ, আমি কিন্তু। ঐশ্বর্য শুনল না। উৎসাকে রুম থেকে নিয়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল। পুরো রুম অন্ধকারে ডুবে আছে। উৎসার কেন জানি কিছুটা ভয় অনুভব হচ্ছে। ঐশ্বর্যকে মোটো বিশ্বাস করে না সে। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? ডোন্ট সাউন্ড। উৎসাহ শিউরে ওঠে। ঐশ্বর্য উৎসাকে রুমে নিয়ে এসে দরজা লক করে দেয়। অন্ধকারে কিছুই ভালোভাবে দেখতে পারছে না উৎসাহ। ঐশ্বর্য কিছুটা পিছিয়ে গিয়ে লাইট অন করে দেয়। চোখ ধাঁধিয়ে যায় উৎসার। খিচিয়ে চোখ বুঝে নেয় সে। রোজ, তাকাও। উৎসা পিটপিট করে তাকালো। সব কিছু দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। পুরো রুম সাদায় মোড়ানো। বড় একটি বেড দেয়ালের সঙ্গে ঘেঁষে রাখা আছে। তার পাশে ল্যাম্পপোস্ট রাখা। কিছুটা দূরে অ্যাটাচ কাবার, ডান দিকে ওয়াশরুম। বেডের সামনাসামনি দেয়ালে বড় বড় টিভি ক্যাবিনেটের উপর রাখা আছে। টিভির সামনে বড় একটি সোফা সেট। বাঁ দিকে সামনে যেতে বড় একটি দরজা, সেটা খোলা আছে। বড় বেলকনি, অদ্ভুত সুন্দর। রুম জুড়ে প্রতিটি জিনিস এক্সপেন্সিভ। উৎসাহ আরেক দফা চমকে যায় যখন নিজের ছবিগুলো দেখলো। এ তো কিছুক্ষণ আগেই যখন উৎসাহকে লাল গাউন পরানো হয়, ঠিক তখন জিসান তার অনেকগুলো ছবি তুলেছে। সেগুলো বড় বড় ফ্রেমে বন্দি করে দেয়ালে টাঙানো হয়েছে। প্রতিটি ছবির পাশে ঐশ্বর্যের একটি করে ছবি। সুইটহার্ট, দিস ইজ ইয়োর গিফট। উৎসাহ এক মুহূর্তের জন্য সব ভুলে ঐশ্বর্যকে শুধায়, আমাকে ভালোবাসেন? ঐশ্বর্য দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ানো। দৃষ্টি তার সামনে দাঁড়ানো লাল গোলাপের দিকে। ভালোবাসি না বলেই তো এখানে এনে রেখেছি। উৎসের মস্তিষ্ক জ্বলে উঠল রাগে। মানুষ কত শয়তান হতে পারে তা ঐশ্বর্যকে না দেখলে বুঝতে পারবে না। ঐশ্বর্য দু পা এগিয়ে এলো। উষা সেই মাপ অনুযায়ী দু পা পিছিয়ে যায়। ঐশ্বর্য ফিসলে হাসে। ইস, এভাবে তাকে নেগেটিভ ফিল দিচ্ছে। রোজ,
সামথিং নিডস। উৎসার শুকনো ঢোক গেল, হাত পা অসাড় হয়ে আসছে তার। আমাকে ছুঁলে আপনার হাতে ঠাড়া পড়বে। পড়তে দাও। চোখ দিয়ে দেখলে অন্ধ হবেন। হতে দাও। অসভ্য। অসভ্য তো আমি করি। ছি। ছিটু। উফ। উফ টু। ঐশ্বর্য হুট করে উৎসার প্রচুর কাছাকাছি চলে এলো। উৎসার চমকে ওঠে। ঐশ্বর্য দু হাতে চেপে ধরে তাকে। ক্যান আই কিস ইউ রোজ? না প্লিজ, জাস্ট একবার। একদম না। ঐশ্বর্য উৎসাকে চেপে ধরে এগোচ্ছে। একসময় দেয়ালের সাথে মিশে গেল দুজনে। উৎসা না নিজে সরাতে পারছে আর না ঐশ্বর্যকে সরাতে পারছে। বাধ্য হয়ে নিচে বসে গেল সে। ঐশ্বর্য উৎসার সামনে বসে, দৃষ্টি তার উৎসার ঠোঁটের দিকে। মুখ এগিয়ে নিতে উৎসা মুখ ঘুরিয়ে নেয়। ঐশ্বর্য দু আঙুলের সাহায্যে চেপে ধরে সামনে নিয়ে এলো। অতঃপর সাবিনা পাটোয়ারি স্তব্ধ হয়ে বসে আছেন সোফার ওপর। তার পাশে বসে আছে নিকি। রুদ্র কি বলবে সত্যি বুঝতে পারছে না। ততক্ষণে ছিঁড়ি বেয়ে নিচে নেমে এলো মিহি। চোখ দুটো তার ফুলে আছে, মুখটাও কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। মিহিকে দেখলেই কেমন বুকে ব্যথা অনুভব করছে সাবিনা পাটোয়ারি। ও মা, নিকি, রুদ্র ভাইয়া কখন এলে? রুদ্র চাপা দীর্ঘশ্বাস ফেলে। দ্রুত পায়ে এগিয়ে এসে মিহিকে আলতোভাবে জড়িয়ে ধরে। তুই এতদিন এসব লুকিয়ে রেখেছিস বোন, কি করে? মিহি এতক্ষণ নিজেকে সামনে নিলেও এই মুহূর্তে বাচ্চাদের মতো ফুফিয়ে উঠল। ভাইয়া আমি আর পাচ্ছি না, প্লিজ ওখানে কেউ আর যেতে বলো না, আমি খারাপ মানুষের মতো থাকতে পারবো না। মিহি হু হু করে কেঁদে উঠল। রুদ্র ওর চুলে হাত বুলিয়ে দেয়। এটা প্রথমবার নয়, এর আগেও একবার এমন হয়েছিল। মিহির স্বামী পার্থ খারাপ একটা মানুষ। মিহিকে বিয়ে করা সত্ত্বেও অন্য একটি মেয়ের সঙ্গে পরকীয়া করছে। এদিকে মিহির সাথে খারাপ আচরণ করে। একসময় মিহিকে শুধু শুধু টাকার জন্য চাপ দেয়। একসময় বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে মিহি। সাবিনা পাটোয়ারি একা মানুষ, স্বামী তার কবেই সেই গত হয়েছেন। এখন একটা মেয়েকে কিভাবে বাড়িতে রেখে দিবেন? সাবিনা পাটোয়ারি এবং রুদ্র দুজনে মিলে সব কিছু ঠিক করে আবারও মিহি ও পার্থকে একসঙ্গে করেছে। কিন্তু মিহি কিছু মাস পরই জানতে পারে পার্থর অন্য নারীর প্রতি আসক্তি। মিহি সহ্য করতে পারেনি। এদিকে পার্থ ওকে অনেক চাপ দেয়। অবশেষে আর পারেনি। এভাবে পার্থ তাকে মেরে ফেলতে চেয়েছে। ইদানিং আমাদের অসভ্য সমাজে এসব অন্যায় হচ্ছে দিনকে দিন। খুব স্বাভাবিকভাবে সবাই এটা নেয়, কিন্তু কেউ সাহস করে প্রতিবাদ করতে আসে না। মিহির ক্ষেত্রেও তাই হলো। নিজের প্রাণ বাঁচাতে চলে এসেছে। রুদ্র আর সাবিনা পাটোয়ারি এবারে আর মিহিকে ওখানে পাঠাতে যাচ্ছেন না। নিকি মিহিকে নিয়ে দোতলায় চলে গেল। রুদ্র ফুপির পাশে বসলো। ফুপি, একটা কথা বলি শোনো। এবারে সমাজের কথা ছেড়ে আমার বোনটার কথা ভাবো। আমি চাই না এসব মানুষের জন্য আমার বোন সাফার করুক। সাবিনা পাটোয়ারি দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু রুদ্র, তাহলে ওর হবেটা কি? কেন? মিহি পড়াশোনা জানে, দরকার পড়লে আমাদের কোম্পানিতে জয়েন করবে, নিজেকে স্বাবলম্বী করে তুলবে। সাবিনা পাটোয়ারি মনে প্রাণে রুদ্রকে বিশ্বাস করে। কিন্তু উৎসাহ, সে যদি একবার এসব কথা জানতে পারে তাহলে কি হবে সত্যি জানা নেই। গতবার পুলিশ কেস করতে চেয়েছিল উৎসাহ, সে তো রুদ্র আর উনি মিলে থামিয়ে। কিন্তু এবার কি হবে? এত কিছু ভাবতে পারছে না সাবিনা পাটোয়ারি। এমনিতেই সকাল থেকে প্রেশার ফল্ট করেছে ওনার। গভীর ঘুমে অচেতন হয়ে আছে উৎসাহ। এদিকে বেডের পাশে বসে গালে হাত দিয়ে বসে আছে ঐশ্বর্য। উৎসার ঘুমন্ত মুখশ্রী দেখে তার বুকের ভেতরটা জ্বলছে। এই যে ঐশ্বর্যকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে, ঐশ্বর্য মনে মনে ঠিক করে নিয়েছে এই মেয়েকে সে শারীরিকভাবে কষ্ট দেবে, মানসিক অশান্তিকে শারীরিক শান্তিতে পরিণত করবে। এই যে ঐশ্বর্য সেই ভোরবেলা থেকে উৎসাহ রুমে বসে আছে, সেটা কি আদে উৎসাহ জানতে পারবে? কি করে জানবে? সে তো পড়ে পড়ে ঘুমাচ্ছে। স্নিগ্ধ সকাল, বাইরের তুষারপাত হচ্ছে, ভেতরে গায়ে ব্লাঙ্কে চাপা দিয়ে ফুসফুস করে ঘুমাচ্ছে উৎসাহ। এদিকে ঐশ্বর্য ভোর 6:30টার সময় উঠে পড়েছে। ভালো লাগছে না। কাল তো তার ফার্স্ট নাইট ছিল, অথচ এই উৎসাহ একটুও ছুটে দেয়নি তাকে। এলোমেলো উৎসাহ খানিকটা নড়ে চড়ে এই নড়াচড়ার মধ্যে যাওয়ার কিছু অংশ নিচে নেমে গেল। ঐশ্বর্য থমকে গেল। সে স্পষ্ট উৎসার ইনারের ভিতরে দেখা যাচ্ছে। ঐশ্বর্য ঠোঁট জোড়া আলতো করে ভিজিয়ে দিল। কেমন একটা শিহর হচ্ছে তার। ঐশ্বর্যের ইচ্ছে করলো এই মুহূর্তে উৎসাকে চেপে ধরে একটা কিস করতে, একেবারে পিষে ফেলতে, কিন্তু কিছুই করলো না। না থাক, একটু ঘুমিয়ে নিক, এরপর ঐশ্বর্য চেপে ধরবে। উৎসার এবার ঘুমটা একটু হালকা হয়ে এলো। নড়ে চড়ে বসলো সে। আচমকা নিজের সামনে ঐশ্বর্যকে দেখে পেছন দিকে চেপে গেল। এ কি, আপনি এখানে কি করছেন? ঐশ্বর্য ক্রুর হাসলো। ফার্স্ট নাইটের অসম্পূর্ণ কাজ শেষ করতে এসেছি, বাসর করতে এসেছি। উৎসাহ আশ্চর্যে অষ্টম আকাশ ইতিমধ্যে পার করেছে। এই লোকটা ঠিক কতটা ভয়ঙ্কর তা কাল রাতে টের পেয়েছে উৎসাহ। কাল রাতে ঐশ্বর্যকে কী সামলেছে তা একমাত্র উৎসাহ জানে। ক্যারেক্টারলেস লোক একটা।
উৎসা বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। ঐশ্বর্য এগিয়ে আসতে যাবে তার পূর্বে উৎসা ছুটে ওয়াশরুমে চলে গেল। রোজ, ওপেন দ্য ডোর। উৎসা ভেতর থেকে চিৎকার করে বলে, কখনো না, আপনি যান এখান থেকে অসভ্য রিক চৌধুরী। ঐশ্বর্যের মাথায় রীতিমতো আগুন জ্বলছে। রোজ, আই ক্যান্ট কন্ট্রোল মাইসেলফ, ওপেন দ্য ডোর রাইট নাও। উৎসার সারা শব্দ নেই, চুপচাপ দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে ঐশ্বর্যের যাওয়ার। উৎসা শাওয়ারের নিচে দাঁড়ালো, আচমকা হাত লেগে সুইচ অন করে ফেলে। ফলস্বরূপ ভিজে জবজবে হয়ে উঠে সে। ঠান্ডা পানির ছোঁয়ায় কেঁপে উঠল। ও মাগো! উৎসার চেঁচানোতে চমকে যায় ঐশ্বর্য। রোজ, হোয়াটস হ্যাপেন? রোজ! ঐশ্বর্য ওয়াশরুমের দরজায় জোরে ধাক্কা দিতেই খুলে গেল। আকস্মিক ঐশ্বর্যের আগমনে উৎসাহ পিছুতে গিয়ে দেয়ালে ধাক্কা খেয়ে বডি ওয়াশ থেকে শুরু করে স্যুপ সব কিছু হাতে লেগে নিচে পড়ে গেল। ঐশ্বর্য থমকে দাঁড়ায়। উৎসাহকে এমন অবস্থা দেখে হৃদয়স্পন্দন বেড়ে গেল। ঐশ্বর্য বাঁকা হাসলো, দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালো সে। উৎসাহ অস্বস্তিতে পড়ে যায়। এই অসভ্য রিক চৌধুরী কেমন করে তাকিয়ে আছে? উৎসাহ নিজের দিকে তাকিয়ে স্তম্ভ হয়ে গেল। টপসটা কেমন শরীরের সাথে লেপটে আছে। উৎসা আমতা আমতা করে আওড়ালো, দেখুন, আপনি বের হবেন ঐশ্বর্য ভাইয়া, না হলে আমি কিন্তু উফ, ডোন্ট কল মি ভাইয়া সুইটহার্ট, আর আমি বের হব না। ঐশ্বর্য দু কদম এগিয়ে আসতে উৎসা ওয়াশরুম থেকে বের হতে উদ্যত হলো। এখানে ঘটল বিপত্তি। উৎসা সাবানে পা পিছলে পড়তে নেয়। ঐশ্বর্য হাত বাড়িয়ে চাপড়ে ধরে তাকে, কিন্তু তবুও উৎসাকে সামলাতে পারে না। অতঃপর দুজনেই বাথটবে হুমড়ি খেয়ে পড়ল। উৎসা ঐশ্বর্যের শার্ট আঁকড়ে ধরে। দুজনে বাথটবে পানিতে ভিজে উঠেছে। উৎসার উপর ঐশ্বর্য। উৎসার হৃদয়স্পন্দন থমকালো। সে এমনতর পরিস্থিতিতে কখনো পড়েনি। মেয়েটা কেমন ভয় পাচ্ছে। ঐশ্বর্যের ডান হাত আঁকড়ে ধরে আছে উৎসার সরু কোমলখানা। নাজুক হয়ে পড়েছে কিশোরী মেয়ের হৃদয়। অধ দুটো কেঁপে উঠছে। সরুন অসভ্য রিক চৌধুরী, খালি গায়ে পড়ে। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। ওফ, তোমার এই হটনেসে হার্ট হট হয়ে গেছে, সামথিং ফিল পাচ্ছি। উৎসাহ রীতিমতো তম্বা খেয়ে গেল। এ কেমন কথা? ছি, কত খারাপ এই রিক চৌধুরী। ঐশ্বর্য উৎসার ভাবনার মাঝে ঘাড়ে মুখ গুজে দেয়। গগন কাঁপিয়ে কেঁপে উঠল উৎসাহ। পুরুষালী স্পর্শে সর্বাঙ্গ কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। ছাড়ুন প্লিজ। অফিসের প্রথম মিটিং অ্যানাউন্স করে জিসান। ঐশ্বর্য আসতে লেট হচ্ছে। ক্লায়েন্টকে তো আর বসিয়ে রাখা যায় না। ঘন্টা খানেক পর ঐশ্বর্য অফিসে এলো। সিকিউরিটি গিয়ে দরজা টেনে দেয়। ঐশ্বর্য ঘেমে একাকার অবস্থা। দ্রুত ড্রাইভ করে এসেছে। এমনিতেই দুদিন ধরে অফিসের কাজ লাটে উঠেছে। আপাতত কয়দিন কাজ করতে হবে। উৎসাকে রাখার চক্করে সব কিছু শেষ। রিক, এখন এলি? ব্রো, তোর কি সকাল হয় না আর? ঐশ্বর্য গায়ের স্যুট খুলে চেয়ারের ওপরে ঝুলিয়ে বসলো। কি বলবো জিসান, ফার্স্ট নাইট ছিল, বোঝ একটু। জিসান তাদের দাঁত কটমট করে বিড়বিড় করে আওলালো, শেমলেস ম্যান। নতুন শব্দ খুঁজে নে। বাই দ্য ওয়ে, তুই আমার জন্য অপেক্ষা করেছিস কেন? আসলে আমি, ও প্লিজ এখন বলিস না তুই আমার গার্লফ্রেন্ড। শাট আপ রিক, ছি ছি। আমি কি ইয়ে নাকি? ঐশ্বর্য শরীর দুলিয়ে হেসে উঠল। আচ্ছা ছাড়, কি হয়েছে বল। জিসান আজকে মিটিংয়ের ব্যাপারে সব কিছু বলল ঐশ্বর্যকে। ঐশ্বর্য সব কিছু শুনে বেশ স্বস্তি পেল। যত যাই হোক, জিসানের ওপর তার ভরসা আছে। অতঃপর ঐশ্বর্য কাজে লেগে গেল। দীর্ঘ 2 ঘন্টা ধরে সব কাজ শেষ করে। জিসান ওর সাথেই ছিল। দুজনে একসঙ্গে লাঞ্চ করে নেয়। ঐশ্বর্যের একবার মনে হচ্ছিল উৎসাহকে কল করবে, কিন্তু পরক্ষণে মনে পড়ল সে তো কলেজে আছে। ঐশ্বর্য খাওয়া শেষে আরও কিছুক্ষণ কাজ করে। জিসান বিরক্ত হয়ে বলে, ব্রো, আজকের জন্য একটু ঠিক আছে। ঐশ্বর্য ল্যাপটপের শাটার অফ করে বলল, আই এম সো টায়ার্ড, চল লং ড্রাইভে যাই। ঐশ্বর্য নাক মুখ কুচকে বলে, তুই কি আমার গার্লফ্রেন্ড যে লং ড্রাইভে যাব? জিসান কিছু বলতে গিয়েও বলল না। ঐশ্বর্য ফের হেসে ফেললো। অতবার গাড়ির চাবি নিয়ে বলল, ওকে চল, বাট আগে হোমে গিয়ে কেয়াকে পিক করব। ওকে। সবে ছোট বাচ্চাদের খাইয়ে বের হয়েছে কেয়া। এর মধ্যে কালো মার্সিডিজ কার দেখে অদর প্রসারিত হলো তার। ঐশ্বর্য আর জিসান দাঁড়িয়ে আছে। ঐশ্বর্যকে দেখেও না দেখার ভান করলো কেয়া। কেয়া পাশ কাটিয়ে চলে যেতে নিলে জিসান ওর চুল টেনে ধরে। কি রে ডেভিল কুইন, চলে যাচ্ছিস যে? কেয়া মুখ বাঁকিয়ে বলে, আমি থেকে কি করব? তোরা তো আমাকে ছাড়ে চলতে পারিস। ঐশ্বর্য বেশ গম্ভীর স্বরে বলল, অ্যাকচুয়ালি কেয়া ইজ রাইট জিসান, ওকে ছাড়া তো দিব্যি চলছি। শুধু শুধু তোর কথা শুনে এসেছিলাম ওকে লং ড্রাইভে নিয়ে যাব বলে। ঐশ্বর্য থামলো। ঐশ্বর্যের কথা শুনে অসহায় চোখে তাকায় কেয়া। ঐশ্বর্য ফের বলল, লেটস গো জিসান। ঐশ্বর্যের কথাটা বলা শেষ হওয়া মাত্র কেয়া গিয়ে টুক করে গাড়ির পেছনের সিটে বসে পড়ল। আমাকে রেখে গেল কিন্তু। জিসান,
আর ঐশ্বর্য শরীর দুলিয়ে হেসে ফেলল। তারা কি সত্যি কেয়াকে রেখে চলে যেত? মোটেও না। মা, আমি অফিসে যাচ্ছি। রুদ্র আর নিকি সবে অফিসের উদ্দেশ্যে বের হচ্ছিল, ততক্ষণাৎ আফসানা ওদের থামিয়ে দেয়। রুদ্র, অফিসে যেতে পারিস, তবে নিকি তুই যাবি না। নিকি ভ্রু দয় কুচকে নেয়। কেন মা? আমি কেন অফিসে যেতে পারবো না? রুদ্র শুধায়। হ্যাঁ, নিকি কেন যাবে না? আফসানা বলে, আজ সন্ধ্যায় ওকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই ও যেতে পারবে না। পাত্র দেখতে আসবে? কথাটা ঝংকার তুলল নিকির কানে। কি, আমাকে দেখতে আসবে? হ্যাঁ। রুদ্র, তুই বিকেলে তাড়াতাড়ি ফিরবি। রুদ্র কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। মা, নিকিকে দেখতে আসবে আর আমি কিছু জানি না? আফসানা ফের বললেন। কেউই জানে না, এবং কি তোর বাবাও। নিকি বিরক্ত নিয়ে আওড়ালো। মা, আমার অনুমতি ছাড়া তুমি কি করে এসব করতে পারো? আফসানা বুকে 2 হাত গুজে দাঁড়ালেন। কেন করতে পারি না? মা হই তোর, সব কিছু করার অধিকার আছে। নিকি তার ছেলের হাসি টেনে বলে। মা হ ঠিক আছে, কিন্তু মেয়ের মন বোঝো না। আফসানা রেগে গেল। কি বলেছিস তুই? আমরা তোকে বোঝি না? মা, আমি তোমার সাথে অহেতুক কথা বাড়াতে চাই না। কি কথা বাড়াতে চাস না তুই? বিকেলে পাত্র আসবে, মনে থাকে যেন। নিকি রাগের মাথায় হাতে থাকা ফাইলগুলো ছুঁড়ে ফেলে দিল। জেদ করে সিঁড়ি ডেঙ্গিয়ে উপরে চলে যায়। নিকি, নিকি শোন। নিকি শুনল না, তবে এটাতে বেশি বিরক্ত রুদ্র। মা, এটা তুমি মোটো ঠিক করছো না। বোনের মতামত ছাড়া এইভাবে। তুমি চুপ করো। তোমার আর তোমার বাবার লাইফে মেয়ের অধপতন হয়েছে। রুদ্র কিছু বলল না, হনহনিয়ে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। আফসানার প্রতি সবারই চাপা রাগ জমে আছে। তিনি যেটা ভালো মনে হয় ঠিক তাই করবে, অন্যদের মতামতের গুরুত্ব নেই। নিকি দরজা বন্ধ করে বসে আছে। এই মুহূর্তে ঐশ্বর্যকে মিস করছে। ঐশ্বর্য থাকলে এত কিছু হতো না। নিকি যদি একবার আবদার করে বলে, ভাইয়া আমি বিয়ে করব না, ব্যাস, তাহলে ঐশ্বর্য বিয়ে বন্ধ করে দেবে। কতবার আফসানা ঠিক এমনই করেছিল। জোর করে নিকির বিয়ে দিতে চেয়েছে। নিকি ঐশ্বর্যকে সব কিছু বলে দেয়। ঐশ্বর্য সেদিন ফোন দিয়ে কি ঝামেলা করেছে একমাত্র তারাই জানে। এবং কি ঐশ্বর্য বলেছে নিকি আর রুদ্রকে জার্মানি নিয়ে চলে আসবে। এসব শুনে আফসানা অসুস্থ হয়ে পড়ে। নিকি ঐশ্বর্যকে অনেক কষ্টে বুঝিয়েছে। এবারে যদি নিকি কিছু বলে তাহলে সত্যি ঐশ্বর্য তাদের জার্মানি নিয়ে যাবে। কিন্তু তখন আফসানা আর শহীদের কি হবে? ভাবতে পারছে না নিকি। ভীষণ অসহায় লাগছে তার।